Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দেখো, টার্গেটেড 2024 ডিসেম্বরে যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা তোমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। তো বন্ধুরা, আজকের একটি গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকের ভিডিওটি সম্পূর্ণ একটু অন্য ধরনের। দেখো, ম্যাথ কনসেপচুয়াল ক্লাস, আজকে কিন্তু ম্যাথের একটা কনসেপচুয়াল ক্লাস নিয়ে চলে এসেছি। দেখো কি ক্লাস রয়েছে, দেখো আজকের নাম্বার সিস্টেম, অর্থাৎ আজকের কিন্তু নাম্বার সিস্টেমটা আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব। দেখো, আজকের কিন্তু ক্লাসটি অবশ্যই করে রয়েছে তোমাদের জন্য বিস্তারিত আলোচনা করব আমরা নাম্বার সম্পর্কে, অর্থাৎ নাম্বার সিস্টেম কি কি নম্বর রয়েছে সেই নম্বর সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই করে দেখো। আজকের ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। ওকে, তো অবশ্যই করে তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করে তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, নাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই তোমরা মিস করে যাবে। এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো। সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই করে প্রত্যেককে বলবে একটু লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে? এবং যদি কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে অবশ্যই করে জানাতে ভুলবে না। এবং তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিওর পিডিএফগুলো পাওয়ার জন্য, অবশ্যই তোমরা পিডিএফগুলো পেতে পারো। তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখান থেকে কিন্তু অবশ্যই ভিডিওর পিডিএফগুলো পেতে পারো। তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো তোমরা, সেখান থেকে কিন্তু অবশ্যই করে তোমরা পেয়ে যেতে পারো। ওকে, তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ, দেখো বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা এবং অনুবন্ধ সংখ্যা থেকে শুরু করে সমস্ত কিন্তু নাম্বার সিস্টেমটা আমরা আলোচনা করব, বিস্তারিতভাবে আলোচনা করব। তাই প্রত্যেকে হচ্ছে অবশ্যই স্কিপ করবে না, কেউ সঙ্গে থাকো একদম শেষ পর্যন্ত দেখো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই সাহায্য করবে। ওকে, তো চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি কি রয়েছে। দেখো দেখো কি কি আমরা আলোচনা করব আজকের। আমি একটা একদম পুরো প্রথম সারিতে রেখে দিয়েছি কি কি আলোচনা করব আমরা। দেখো, স্বাভাবিক সংখ্যা, প্রকৃতির সংখ্যা, অখণ্ড সংখ্যা, হোল নাম্বার, পূর্ণ সংখ্যা, তারপরে দেখো জটিল সংখ্যা, অনুবন্ধী সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। অবশ্যই করে কিন্তু আমরা এই 12টা সংখ্যা আজকে ডিটেলসে কিন্তু আলোচনা করব। এবং কোন সংখ্যাগুলো কিভাবে ব্যবহার করা হয়, বা সবচেয়ে ছোট সংখ্যা, ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি, অখণ্ড সংখ্যা কোনগুলো, সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কোনটি, পূর্ণ সংখ্যা কোনটি, এইভাবে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এবং তোমরা দেখবে অবশ্যই করে সমস্ত প্রশ্নগুলো যদি বিশ্লেষণ করে দেখো, অবশ্যই কিন্তু এই নাম্বার সিস্টেম থেকে যে কোনো একটা প্রশ্ন অবশ্যই করে হয়ে থাকে। তাই অবশ্যই করে আজকে কিন্তু মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো। ওকে, দেখো প্রথম কি বলেছে, স্বাভাবিক সংখ্যা বা প্রকৃতির সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। দেখো, ন্যাচারাল নাম্বার আমরা কোনগুলোকে বলবো, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে একদম 1 থেকে শুরু করে আপ টু ইনফিনিটি, অর্থাৎ একদম অসীম, অর্থাৎ যতদূর যাওয়া যায় ততদূর। তাহলে 1 থেকে শুরু করে একদম 1, 2, 3, 4 পর্যন্ত অসীম, অর্থাৎ আপ টু ইনফিনিটি, অর্থাৎ একদম যতদূর আমরা গুনতে পারি ততদূর পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা পাই সেই সংখ্যাগুলো কি হচ্ছে, দেখো স্বাভাবিক সংখ্যা। ওকে, অবশ্যই করে দেখো স্বাভাবিক সংখ্যা হলে একটা সংখ্যা পদ্ধতির একটি অংশ। দেখো বলেছে 1 থেকে অসীম পর্যন্ত সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা সহ, অর্থাৎ 1 থেকে শুরু করে সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু কি হচ্ছে, স্বাভাবিক সংখ্যা। যদি এখানে প্রশ্ন আসে, দেখো সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি, দেখো সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কিন্তু হবে কি বন্ধুরা, অবশ্যই করে 1। ওকে, যেহেতু আমরা 1 থেকে স্বাভাবিক সংখ্যাটা শুরু করছি, তাহলে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি 1। এবং আরেকটা বিষয় যেটা মনে রাখতে হবে, দেখো স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, কি n দ্বারা প্রকাশ করা হচ্ছে। ওকে, চলো নেক্সট পয়েন্টটা দেখো কি বলছে, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। দেখো অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার কি না, হোল নাম্বার হচ্ছে কি 0 থেকে শুরু করে সমস্ত সংখ্যাগুলিকে বলা হচ্ছে কি অখণ্ড সংখ্যা। দেখো আগে কি করলাম আমরা, স্বাভাবিক সংখ্যা যেটা দেখলাম সেটা কিন্তু 1 থেকে শুরু করে আপ টু ইনফিনিটি। ওকে, আর অখণ্ড সংখ্যা কোনটি, দেখো 0 থেকে শুরু করে সমস্ত সংখ্যা, অর্থাৎ যতদূর পর্যন্ত আমরা গুনতে পারি সমস্ত সংখ্যাগুলিকে বলা হচ্ছে কি অখণ্ড সংখ্যা। ওকে, তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্বাভাবিক সংখ্যা কিন্তু 1 থেকে শুরু হচ্ছে, আর অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু হচ্ছে। তাহলে দেখো অখণ্ড সংখ্যা সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কোনটি, তাহলে সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কিন্তু হচ্ছে কি 0। ওকে, চলো নেক্সট পরেরটা কি বলেছে, পূর্ণ সংখ্যা। এবারে পূর্ণ সংখ্যা দেখো 0 সহ সমস্ত বা সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে
পূর্ণ সংখ্যা বলে। তাহলে দেখো আমরা অখণ্ড সংখ্যা দেখলাম। অখণ্ড সংখ্যা কি হচ্ছে, শূন্য থেকে শুরু করে আপ টু ইনফিনিটি, অর্থাৎ শূন্য থেকে আমরা ঋণাত্মকের দিকে যেতে পারি এবং ধনাত্মকের দিকে যেতে পারি। অর্থাৎ এই যে শূন্য থেকে ধনাত্মক এবং ঋণাত্মকের যে অখণ্ড সংখ্যাগুলো, সেগুলিকে একসঙ্গে বলা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। ওকে, অর্থাৎ যে সকল সংখ্যার কোনো ভগ্নাংশ থাকে না সেই সকল সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে। ওকে, তাহলে দেখো কি হচ্ছে, পূর্ণ সংখ্যা মনে রাখতে হবে কি হচ্ছে, শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক, শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সকল অখণ্ড সংখ্যাগুলিকে বলা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। ওকে, দেখো যেমন এখানে দেখো শূন্য, তাহলে -1, -2, -3, -4, এখানে দেখো 1, 2, 3, 4, এইভাবে কিন্তু, অর্থাৎ শূন্য থেকে মাইনাসের দিকে যতদূর যেতে পারে আপ টু ইনফিনিটি, এবং শূন্য থেকে প্লাসের দিকে যত পারে আপ টু ইনফিনিটি, অর্থাৎ এর যত অসীম, অর্থাৎ 1 থেকে শুরু করে শূন্য থেকে আমরা প্লাসের দিকে অসীম পর্যন্ত যেতে পারি, এবং শূন্য থেকে আমরা মাইনাসের দিকে কিন্তু অসীম পর্যন্ত যেতে পারি। ওকে, এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে দেখো পূর্ণ সংখ্যা কোনটা হচ্ছে, শূন্য সহ মাইনাস, অর্থাৎ হচ্ছে ঋণাত্মক সংখ্যাগুলো সমেত এবং ধনাত্মক সংখ্যাগুলো সহ। ওকে, বেশ। দেখো পূর্ণ সংখ্যার প্রকারভেদ, পূর্ণ সংখ্যা কি কটা ভাগ করা হয়েছে, 3টে ভাগে ভাগ করা হয়েছে। কি কি দেখো, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে কি শূন্য, অর্থাৎ 3টে ভাগে ভাগ হচ্ছে। একটা হচ্ছে ধনাত্মক, অর্থাৎ দেখো এই যে এপারে আমরা প্লাসের দিকে যেটা গিয়েছে সেটা হচ্ছে ধনাত্মক, আর মাইনাস দিকে যেটা গেছে সেটা হচ্ছে ঋণাত্মক। আর দেখো শূন্য মাঝখানে বসে আছে, অর্থাৎ শূন্যকে একটা ভাগে ভাগ করা হয়েছে। ওকে, এবার দেখো ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, এই 3 ধরনের সংখ্যাকে কি বলা হচ্ছে কি দেখো পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে ক্লিয়ার প্রত্যেকে দেখো পূর্ণ সংখ্যাটা। তাহলে পূর্ণ সংখ্যাটা কি হচ্ছে, শূন্য থেকে ধনাত্মক এবং ঋণাত্মক, অর্থাৎ ধনাত্মকের দিকে যতদূর যেতে পারে অসীম, এবং ঋণাত্মকের দিকে যতদূর যেতে পারে আপ টু ইনফিনিটি, অর্থাৎ অসীম, সমস্ত সংখ্যাগুলোকে বলা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। ওকে, চলো দেখো 4 নম্বর কি বলেছে, ভগ্নাংশ সংখ্যা, ফ্র্যাকশনাল নাম্বার, p/q আকারে কোন সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ বলে। অর্থাৎ দেখো p/q আকারে প্রকাশিত, p/q আকারে প্রকাশিত যে কোনো সংখ্যাকে বলা হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা। ওকে, যেখানে q নট ইকুয়াল টু 0, যেমন দেখো 1, 2, 3, 2, ওকে, দেখো 1, 2, 3, 2 এগুলো কি হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ p/q আকারে প্রকাশিত যে কোনো সংখ্যা হচ্ছে কি ভগ্নাংশ। এখানে দেখো ওপরের পিটাকে আমরা কি ধরি লব, আর কিউটাকে আমরা হর ধরি। আবার এই p/q অর্থাৎ লব ও হরের নিরিখে এই ভগ্নাংশকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা কি অপ্রকৃত ভগ্নাংশ। এবারে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আমরা দেখে নেব। দেখো কোনো সাধারণ p/q ভগ্নাংশে p লেস দ্যান q, অর্থাৎ p লেস দ্যান q হলে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ দেখো p যখন q থেকে ছোট হয়, অর্থাৎ লব যখন হরের থেকে ছোট হয় আর হর বড় হয়, তখন সেটা হয়ে যায় প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এখানে দেখো 5 এর 13 যদি আমরা বসাই, দেখো 13টা কি হচ্ছে লব, অর্থাৎ 13টা হচ্ছে হর আর লব হচ্ছে কি 5, তাহলে এখানে দেখো লবটা ছোট আর হরটা বড় হলে সেখানে কি হবে প্রকৃত ভগ্নাংশ। আরেকটা দেখো কি বলেছে অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ কোনো সাধারণ p/q ভগ্নাংশে দেখো p গ্রেটার দ্যান q হলে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ যেখানে pটা q থেকে বড় হবে, অর্থাৎ p মানে কি আমরা জানি লব, আর q মানে হচ্ছে হর, অর্থাৎ হরটা যখন ছোট হয়ে যাবে, লবটা যখন বড় হবে, তখন অবশ্যই করে সেটা হয়ে যাবে কি অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তো আশা করছি ভগ্নাংশটা তোমাদের কাছে খুবই ক্লিয়ার হয়েছে। ভগ্নাংশ অর্থাৎ যে কোনো p/q আকারে প্রকাশিত সংখ্যাকে বলা হচ্ছে কি ভগ্নাংশ। আর ভগ্নাংশকে দুটো ভাগ করা যায়, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো, যখন হচ্ছে লব ছোট হর বড় হবে তখন প্রকৃত ভগ্নাংশ, আর অপ্রকৃত ভগ্নাংশ কি হচ্ছে লব বড় হর ছোট হবে তখন তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো। ওকে, চলো নেক্সট দেখো পরেরটা কি বলেছে, দেখো মূলত সংখ্যা, রেশনাল নাম্বার, মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। দেখো কি বলেছে, p/q আকারে যে সংখ্যা, যে কোনো সংখ্যাকে p/q আকারে যে কোনো সংখ্যাকে, অর্থাৎ p/q আকারে যেটা আমরা প্রকাশ করি সেই যে কোনো সংখ্যাকে মূলত সংখ্যা বলে। এবং যখন p ও q পূর্ণ সংখ্যা এবং
কিউ হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে ভালো করে দেখো, আমরা কিন্তু ভগ্নাংশ সংখ্যা দেখলাম যেখানে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করছি, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 হচ্ছে, সেটা আমরা ভগ্নাংশ পাচ্ছি। কিন্তু এখানে বলেছে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমরা জানো। তাহলে পি বাই কিউ কিন্তু এটা পূর্ণ সংখ্যা হবে এবং কিউর মান কিন্তু কখনো 0 হবে না। সেই অর্থাৎ যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে কি মূলত সংখ্যা, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 আর পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ যে কোনো মূলত সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে লেখা যায়। অর্থাৎ যে কোনো মূলত সংখ্যাকে দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে লেখা যায়। সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ হচ্ছে কি মূলত সংখ্যা। তাহলে সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাগুলো কি হচ্ছে মূলত সংখ্যা। যেমন দেখো 3/1 সমান 3, 11/2 সমান কি হচ্ছে 5/5। তারপরে দেখো 5/3 এখানে ভাগ করলে হচ্ছে 1.666। তারপরে দেখো পাইটা কিন্তু অবশ্যই করে মূলত সংখ্যা, কিন্তু 22-এর সাথে যেটা আমরা দেখেছি সেটা কিন্তু মূলত সংখ্যা নয়। ওকে, চলো নেক্সট। এবার দেখো অমূলত সংখ্যা কি বলবো, তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাহলে সে সংখ্যাগুলোকে কি বলবো আমরা অমূলত সংখ্যা। তাহলে মূলত সংখ্যা কি হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি সেগুলো কি হচ্ছে মূলত সংখ্যা, আর যেখানে কিউ নট ইকুয়াল টু 0। ওকে, আর যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা হয় এবং কিউ নট ইকুয়াল টু 0, যে সংখ্যাগুলোকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি না সেগুলো কি হচ্ছে অমূলত সংখ্যা। ওকে, দেখো পূর্ণবর্গ নয় এইরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশটি একটি অমূলত সংখ্যা। অর্থাৎ পূর্ণবর্গ নয়, অর্থাৎ যে সংখ্যাগুলিকে আমরা পূর্ণবর্গ করতে পারি না, এরকম স্বাভাবিক সংখ্যার বর্গমূল, অর্থাৎ এরকম স্বাভাবিক সংখ্যার বর্গমূল অর্থাৎ ভগ্নাংশ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অমূলত সংখ্যা। যেমন দেখো √2, এই √2কে কিন্তু আমরা বর্গমূল করতে পারি না, দেখো এখানে করে দেওয়া রয়েছে। তাহলে এই কোনো অমূলত সংখ্যাকে আবার দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। তাহলে যদি মূলত সংখ্যাকে আমরা এর আগে দেখেছি যে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়, কিন্তু কোনো অমূলত সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। ওকে, এরকম ছোট ছোট কোশ্চেন কিন্তু অবশ্যই তোমাদেরকে পরীক্ষার খাতায় দিতে পারে। ওকে, তারপর দেখো মূলত সংখ্যা অমূলত সংখ্যাকে দশমিক দ্বারা প্রকাশ করা হলে তাকে দশমিক ভগ্নাংশ বলে। তাহলে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে দশমিক দ্বারা যদি প্রকাশ করি আমরা, তাদেরকে বলছে দশমিক ভগ্নাংশ, যেমন 1.66, 1.65 ইত্যাদি। ওকে, তাহলে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা কিন্তু অবশ্যই করে তোমাদের ডিটেলস ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ মূলদে এবং অমূলদে থেকে কিন্তু খুবই প্রশ্ন আসে। ওকে, চলো এবারে কি বলেছে দেখো, 0 কি একটি মূলদ অমূলদ প্রাকৃতিক পূর্ণ সংখ্যা বা বাস্তব সংখ্যা? তাহলে 0 কি, দেখো 0টা আমরা ভালোভাবে দেখব, এর আগে দেখলাম কিন্তু যে স্বাভাবিক সংখ্যা বা প্রকৃতির সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা যেটা আমরা বলবো সেখানে কিন্তু 1 থেকে শুরু হয়েছে, অর্থাৎ 0টা কিন্তু প্রকৃতিক সংখ্যা নয় বা স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে এটাকে কিন্তু আমরা প্রথমে এলিমিনেট করে দিতে পারি, তাহলে 0 কিন্তু প্রকৃতির সংখ্যা হচ্ছে না। তাহলে আসুন দেখো বাস্তব সংখ্যা, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, প্রাকৃতিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এর সংজ্ঞায় আমরা বুঝি। তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু আমরা আলোচনা করেছি। এবার দেখো যে সকল বাস্তব সংখ্যাটা আমরা এখনো দেখিনি, বাস্তব সংখ্যা অবশ্যই আমরা দেখব, কিন্তু এবার বলছে দেখো পূর্ণ সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যা আমরা দেখলাম যে সমস্ত ধনাত্মক এবং ঋণাত্মক শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সমস্ত সংখ্যাকে বলা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে শূন্য কিন্তু একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল। এবার দেখো এই বাস্তব সংখ্যার মধ্যে রয়েছে প্রাকৃতিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা। তাহলে এই যে বাস্তব সংখ্যার মধ্যে যদি প্রাকৃতিক সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যা থাকে, মূলত সংখ্যা থাকে, অমূলত সংখ্যা থাকে, যেহেতু শূন্য একটি কিন্তু অবশ্যই করে পূর্ণ সংখ্যা, তাহলে অবশ্যই কিন্তু শূন্য একটা বাস্তব সংখ্যা। এবার দেখো মূলত সংখ্যা, যেখানে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। অবশ্যই কিন্তু যদি আমরা 0 কোনো সংখ্যাকে P
পি বাই কিউ আকারে প্রকাশ করি, অর্থাৎ কিউ নট ইকুয়াল টু 0 বলেছে, অর্থাৎ কিউ 0 হবে না, তাহলে আমরা এর তলায় যদি আমরা 2 দিই, তাহলে দেখো 2 এর সঙ্গে 0 করলে কত হচ্ছে 0। ওকে, যদি 0 ওপরে থাকবে আমাদের এখানে, দেখো এখানে যদি আমরা 5 দিই, তাহলে এইভাবে আমরা ভগ্ন, তাহলে 5 0 ভাগ করলে 0, এইভাবে কিন্তু আমরা করতে পারি। তাহলে অবশ্যই কিন্তু 0 হচ্ছে কি একটা মূলদ সংখ্যা। এবার হচ্ছে অমূলদ সংখ্যা সেই সব বাস্তব সংখ্যা যেগুলোকে অনুপাতের আকারে প্রকাশ করা যায় না। দেখো 0কে কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে অনুপাতের আকারে প্রকাশ করতে পারি, তাহলে এখানে কিন্তু 0 অমূলদ সংখ্যা নয়। আবার পূর্ণ সংখ্যা যেটা বললাম অবশ্যই করে কিন্তু যেহেতু কোনো দশমিক ভগ্নাংশ নেই, 0 সহ ধনাত্মক ঋণাত্মক সংখ্যার একটা সেট অবশ্যই করে, তাহলে এটা 0 হচ্ছে কি পূর্ণ সংখ্যা এবং 0 বাস্তব সংখ্যাও সহ। বাস্তব সংখ্যা হচ্ছে সমস্ত সংখ্যার সেটকে বলা হচ্ছে কি বাস্তব সংখ্যা, আমরা দেখবো সেটা এরপরে। ওকে, দেখো কি বলেছে এখানে, স্বাভাবিক সংখ্যা হলো সংখ্যা পদ্ধতির একটি সেট যেখানে 1 থেকে অসীম পর্যন্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা সহ, অর্থাৎ এখানে 1 থেকে শুরু হচ্ছে, তাহলে স্বাভাবিক সংখ্যাটা 0 কখনোই ভাবে নয়। তারপরে বলো উপরের সংখ্যাগুলি বিবেচনা করে আমরা বলতে পারি, দেখো 0 একটি বাস্তব সংখ্যা, 0 একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার সেটে পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা অন্তর্ভুক্ত থাকে অবশ্যই করে। তারপর দেখো 0 একটি পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা, তবে এটি একটি স্বাভাবিক সংখ্যা নয়। কারণ কি, প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা শুরু হয় দেখো 1 থেকে এ অসীম পর্যন্ত যায়, তাহলে 0 হলো একটি মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, একটি বাস্তব সংখ্যা। ওকে, আশা করছি 0 কি সংখ্যা তোমরা অবশ্যই বুঝতে পারছো। 0 দিয়ে কিন্তু বিভিন্ন রকম ভাবে প্রশ্ন হতে পারে। ওকে, চলো নেক্সট। পরেরটা দেখো কি বলেছে, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। দেখো মৌলিক সংখ্যাটা কি, যে সংখ্যাগুলিকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, অর্থাৎ যে সংখ্যাগুলোকে আমরা যদি ভাগ করি সেই সংখ্যা নিঃশেষে কখনো বিভাজ্য হবে না, তার তলায় কোনো না কোনো একটা অবশেষ পড়ে থাকবে, অর্থাৎ ভাগশেষ পড়ে থাকবে, সেগুলোকে বলা হচ্ছে কি মৌলিক সংখ্যা। ওকে, যেমন দেখো যে সমস্ত সংখ্যাগুলি 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না, অর্থাৎ কোনো সংখ্যা, যেমন ধরি আমরা যদি 5 ধরি, দেখো 5 কিন্তু কি হবে, এটাকে যদি আমরা ভাগ করতে চাই, এখানে দেখো এর মাত্র 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা একে ভাগ করতে আমরা পারবো না। তাহলে এখানে দেখো এখানে বলে দিয়েছে, দেখো যে সমস্ত সংখ্যাগুলি 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য যায় না, সেই সমস্ত সংখ্যার 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, অর্থাৎ এর কিন্তু দেখো 5-এর কিন্তু 1 দ্বারা যায় ভাগ আর 5 দ্বারা যায়, তাহলে এর উৎপাদক কি হচ্ছে 1 এবং সেই সংখ্যা ছাড়া কোনো উৎপাদক নেই, অর্থাৎ যে কোনো মৌলিক সংখ্যার কটা উৎপাদক হচ্ছে, যে কোনো মৌলিক সংখ্যার কিন্তু দুটো উৎপাদক হচ্ছে, সেই সংখ্যা এবং 1। ওকে, দেখো দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু কত হচ্ছে 1, এদের পরস্পরের সহমৌলিক বলা হয়, অর্থাৎ যে দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হয় সেই সংখ্যার পরস্পর সংখ্যার যদি হয় তাহলে এদেরকে বলা হচ্ছে কি পরস্পর সহমৌলিক সংখ্যা। ওকে, এখানে দেখো যেমন 3, 5, 7, 11, 13, 17, 29 আপ টু এইভাবে কিন্তু ইনফিনিটি পর্যন্ত চলবে। ওকে, চলো নেক্সট। বলেছে যৌগিক সংখ্যা কম্পোজিট নাম্বার। দেখো যে সংখ্যাকে 1 ও ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য যায়, অর্থাৎ আমরা যদি 4কে এখানে দেখি, দেখো 4 1 ছাড়া আমরা 2 দিয়ে কিন্তু বিভাজ্য করতে পারছি, 2 দুগুণে 4। ওকে, তাহলে দেখো এখানে ওই 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু আমরা অবশ্যই করে বিভাজ্য করতে পারছি, তাহলে সেই সংখ্যাগুলিকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা। অর্থাৎ দেখো যে সংখ্যার গুণনীয়ক সময়ের মধ্যে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য বা এক বা একাধিক সংখ্যা থাকে, অর্থাৎ যে সংখ্যাগুলি গুণনীয়কের মধ্যে, যদি আমরা 16 ধরি, এখানে দেখো 16 তাহলে 16টাকে আমরা যদি ভাঙাই 2 হতে পারে, 8 হতে পারে। ওকে, তারপরে দেখো 4 হতে পারে, 4 4 16, তারপরে কত হতে পারে আর, এবং 1, এখানে 1 2 8 2 16, 4 4 16। তাহলে দেখো এখানে আমরা কিন্তু 1 এবং এই 16 সংখ্যাটি ছাড়া অন্য আরো অনেকগুলো উৎপাদক এখানে পাচ্ছি, তাহলে এটা কি হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে দেখো উদাহরণ এখানে কি বলছি, দেখো 4 এমন একটি সংখ্যা যা 1 2 এবং 4 দ্বারা বিভাজ্য, তাই এইটি একটি যৌগিক সংখ্যা। দেখো 6 8 9 10 12 25 220 98 এইভাবে কিন্তু আপ টু ইনফিনিটি পর্যন্ত কিন্তু যৌগিক সংখ্যা আমরা ধরে নিতে পারি। ওকে,
অর্থাৎ তাহলে যৌগিক সংখ্যা আমরা কাকে বলছি আর মৌলিক সংখ্যা কাকে বলছি? দেখো মৌলিক সংখ্যা কি হচ্ছে, যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না বা ভাগ করা যায় না, ঠিক আছে, কেবলমাত্র দুটো উৎপাদক আমরা পেতে পারি এক এবং সেই সংখ্যাটি ছাড়া। আর যৌগিক সংখ্যা কি হচ্ছে, যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা এক বা একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় বা এক বা একাধিক তাদের গুণনীয়ক সময়ের মধ্যে কিন্তু উৎপাদক পাওয়া যায়, তখন তাকে বলা হচ্ছে কি যৌগিক সংখ্যা। ওকে, চলো নেক্সট। এবারে দেখো বাস্তব সংখ্যা, যেটা আমি বলছিলাম, দেখো বাস্তব সংখ্যা আমরা কাকে বলবো, বাস্তব সংখ্যা আমরা কিভাবে চিনব? মনে করে একটা সংখ্যা রেখা রয়েছে এরকম, দেখো এদিকে হচ্ছে ঋণাত্মক, এদিকে হচ্ছে ধনাত্মক, এইটা হচ্ছে জিরো। অবশ্যই আমরা জানি যে জিরো থেকে ঋণাত্মক এবং ঋণাত্মকের দিকে যতদূর যাওয়া যায় আপ টু ইনফিনিটিভ এবং ধনাত্মক দিকে যতদূর যাওয়া যায় আপ টু ইনফিনিটিভ, সমস্ত সংখ্যাকে আমরা কি বলছিলাম যে পূর্ণ সংখ্যা। এখানে দেখো সংখ্যা রেখা শূন্যের ডানে আছে ধনাত্মক এবং বাঁয়ে আছে ঋণাত্মক সংখ্যা। প্রথমে বোঝা দরকার বাস্তব সংখ্যা কি। আসলে আপনি যে ধরনের সংখ্যা কল্পনা করতে পারেন তাই সবই বাস্তব সংখ্যা, অর্থাৎ আপনি যত রকমের সংখ্যা কল্পনা করতে পারেন সেই সংখ্যাগুলো হচ্ছে কি বাস্তব সংখ্যা। একটি সংখ্যা রেখা কল্পনা করতে পারেন। এবার সংখ্যা রেখার মাঝখানে শূন্য আছে, দেখো শূন্য আছে, এর ডান দিকে ধনাত্মক সংখ্যা, বাঁয়ে ঋণাত্মক সংখ্যা, তাহলে সবাই কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে অবশ্যই করে কিন্তু বাস্তব সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে, কিন্তু সব পূর্ণ সংখ্যা যে বাস্তব সংখ্যা হবে এমন কোনো কিন্তু ভিত্তি নেই। ওকে, দেখো এখানে উদাহরণটাও দেওয়া রয়েছে। চলো নেক্সট। এবার দেখো তাহলে বাস্তব সংখ্যা আমরা রিয়েল নাম্বার কি শূন্য সহ সকল মূলদ অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে, অর্থাৎ শূন্য সহ সকল মূলদ এবং অমূলদ সংখ্যা যে সকল রয়েছে সেগুলোকে কিন্তু আমরা বাস্তব সংখ্যা বলতে, অর্থাৎ যতগুলো নম্বর আমরা এতক্ষণ আলোচনা করেছি সব নম্বরকে কিন্তু একসঙ্গে আমরা বাস্তব সংখ্যা বলতে পারি। ওকে, এবার দেখো বাস্তব সংখ্যার সেটকে কিন্তু আর দ্বারা প্রকাশ করা, এটাকে মাথায় রাখতে হবে ভালোভাবে। দেখো এটাকে কিন্তু মাথায় রাখতে হবে, বাস্তব সংখ্যা সেটকে কিন্তু আর দ্বারা প্রকাশ করা হয়, স্বাভাবিক সংখ্যার সেটকে কিন্তু এন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তারপরে দেখো অবাস্তব সংখ্যা বা ইমার্জিনারি নাম্বারস। ওকে, ইমার্জিন অর্থাৎ কল্পনা করতে পারি যে সকল আমরা নাম্বারগুলোকে, অর্থাৎ কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় তাহলে তাকে অবাস্তব সংখ্যা বলে, অর্থাৎ যে সংখ্যাগুলোকে আমরা বর্গ করব সেগুলো যদি ঋণাত্মক সংখ্যা পাই তাহলে সেগুলি কি হবে, তাকে অবাস্তব সংখ্যা বলে। দেখো বাস্তব সংখ্যার সাথে কিন্তু আই থাকলে তা অবাস্তব সংখ্যা হয়, যেমন 3i, 5i, 7i। ওকে, তাহলে বাস্তব সংখ্যার সঙ্গে যদি আই থাকে তাহলে সেগুলো অবাস্তব সংখ্যা হয়ে যায়। ওকে, এবার দেখো জটিল সংখ্যা। জটিল সংখ্যা আমরা কাকে বলবো? দেখো কমপ্লেক্স নাম্বার, বাস্তব ও অবাস্তব সংখ্যা মিলে যে সংখ্যা তৈরি হয় তাকে জটিল সংখ্যা বলে, অর্থাৎ বাস্তব একটা হয়তো বাস্তব সংখ্যা আছে এবং আরেকটা অবাস্তব সংখ্যা আছে। ধরো এটা বাস্তব সংখ্যা, এটা অবাস্তব, যেহেতু আই যুক্ত আছে তাহলে বাস্তব সংখ্যা কিভাবে প্রকাশ করা হচ্ছে? দেখো এ প্লাস মাইনাস আই বি, অর্থাৎ আই যুক্ত থাকলে আমরা জানি কি অবাস্তব সংখ্যা। এবার দেখো তাহলে একটা বাস্তব সংখ্যা আর একটা অবাস্তব সংখ্যা যুক্ত হয়েছে, তাহলে একটা বাস্তব সংখ্যা আর একটা অবাস্তব সংখ্যা যুক্ত হয়ে কি হয়ে যায়, সেটা হচ্ছে কি জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। তারপরে দেখো অনুবন্ধী সংখ্যা। অনুবন্ধী সংখ্যা কাকে বলবো না, কোনো জটিল সংখ্যার অবাস্তব অংশের পূর্বে যে চিহ্ন বিদ্যমান থাকে, অর্থাৎ জটিল সংখ্যা, এই যে জটিল সংখ্যা এই 7 + 2i এই জটিল সংখ্যা এর এই যে অবাস্তব সংখ্যা অর্থাৎ 2i এর আগে যে চিহ্নটি রয়েছে এই যে চিহ্নযুক্ত জটিল সংখ্যাকে যদি 1 নম্বর জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যা বলে, অর্থাৎ এই যে 7 + 2i রয়েছে, এটা যদি 7 - 2i করে দিই তাহলে এটা হয়ে গেল কি অনুবন্ধী সংখ্যা। অর্থাৎ অবাস্তব সংখ্যার আগে যে চিহ্নটি রয়েছে সেটা যদি আমরা বিপরীত চিহ্ন করে দিই তাহলে সেটা হয়ে গেল কি অবাস্তব সংখ্যা। এখানে দেখো 3 + 5i এর অনুবন্ধী সংখ্যা হচ্ছে কি 3 - 5i, 7 - 5i 4i এর অনুবন্ধী সংখ্যা 7 + 4i। ওকে, আশা করছি অনুবন্ধী সংখ্যা এবং জটিল সংখ্যাটি তোমরা বুঝতে পারলে। দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের এই টোটাল 12টা
খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সংজ্ঞা নিয়ে আমি কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। দেখো আজকের কিন্তু 12টা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম সংখ্যাগুলো নিয়ে। আশা করছি তোমাদের এই প্রত্যেকটা নাম্বার খুবই কাজে আসবে। তো প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অবশ্যই করে ধন্যবাদ জানাই। ততক্ষণ পড়তে থাকো, ভালো থাকো। দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি